210 নম্বর ঘর যে ছবিটা দেখাচ্ছিল একটু আগেই প্রিয়াঙ্কা, 210 নম্বর ঘরে কিন্তু এখান থেকে কিন্তু অর্ডার লেখা চলছে এই মুহূর্তে। অর্ডার লেখা হলে 2:45-এ জাজমেন্ট পড়ে শোনাবেন বিচারক অনির্বাণ দাস। সেদিকে অবশ্যই নজর থাকবে। তুমি যেরকমটা কোর্ট রুমের কথা বলছিলে, কোর্ট রুমে কিন্তু যে কথোপকথন হচ্ছিল সে কথোপকথনগুলো তুমি তুলে ধরছিলে বারবার, এবং সে কথোপকথনে পরিষ্কার বিচারক বলে দিয়েছেন যে এই মুহূর্তে সঞ্জয় রায় যতটাই নিজেকে নির্দোষ দাবি করুন না কারো, সেই দোষ না নির্দোষ সেই বিষয় নিয়ে আর শুনানির কোনো জায়গা অন্তত এই আদালতে নেই। সঞ্জয় রায়কে নিজেকে নির্দোষ দাবি করতে গেলে উচ্চতর আদালতে আবেদন করতে হবে, সেটা আইনি পথ, নিশ্চিতভাবে তার আইনজীবীরা দেখবেন। কিন্তু আজকে মূলত শুনানি হয়েছে সাজা কতটা হবে তা নিয়ে, অর্থাৎ কোয়ান্টাম অফ পানিশমেন্ট সেটা নিয়েই শুনানি হয়েছে। এই সাজা নিয়ে সিবিআই এর আইনজীবী তিনি সর্বোচ্চ সাজা চেয়েছেন, পরিবারের আইনজীবী তিনি সর্বোচ্চ সাজা চেয়েছেন। যেরকমটা পরিবারের পক্ষ থেকেও বলা হয়েছিল বারবার যে আমরা ফাঁসি চাই, ফাঁসির নিচে আর কিচ্ছু চাই না। কিন্তু অবশ্যই অভিযুক্ত পক্ষের আইনজীবী যেমনটা সাজা কমানোর চেষ্টা করে থাকেন সেই চেষ্টাই করেছেন। অভিযুক্ত পক্ষের আইনজীবী বলেছেন যে তার মেন্টাল হেলথ, মানসিক স্বাস্থ্যের কথা ভাবনা চিন্তা করে তার শাস্তি কম করা হোক। এমন অনেক ঘটনা তিনি সুপ্রিম কোর্টে কথা তুলে ধরেছেন যে সুপ্রিম কোর্টে এমন অনেক ঘটনা রয়েছে যেক্ষেত্রে বিরল থেকে বিরলতম অপরাধ বলে গণ্য হয়, এবং সেক্ষেত্রেও তখনই মৃত্যুদণ্ড দেওয়া হয় যখন সব দরজা বন্ধ হয়ে যায়। অর্থাৎ একটা কথা খুব পরিষ্কার আইনজীবী কিন্তু ইঙ্গিত দিয়ে রেখেছেন যে তারা উচ্চতর আদালতে কিন্তু আবেদন করবেন। সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে সেই ইঙ্গিতটা সত্যি সত্যি করেন কিনা আদালতে আবেদন। তবে এই মুহূর্তে যা শুনানি হয়েছে তাতে দুপক্ষ, সিবিআই এবং পরিবার পক্ষ, তারা কিন্তু চেয়েছেন ফাঁসির সাজা, আর যে অভিযুক্ত পক্ষের আইনজীবী কম সাজা চেয়েছেন। তার মাঝে যেরকমটা তুমি বলছিলে বিশাখা, যে সঞ্জয়ের পক্ষ থেকে করা হয়েছে সে দোষী নয়। সঞ্জয় পরিবারকে এসেছিল তার সঙ্গে দেখা করতে, বিচারক জিজ্ঞেস করেছিলেন, তখন সঞ্জয় বলেন না কেউ দেখা করতে আসেনি। সঞ্জয় পরিবার সঞ্জয়ের নামটাও শুনতে চাইছেন না। আমাদের প্রতিনিধি তুলিকা পৌঁছে গিয়েছিলেন সঞ্জয়ের পরিবারের কাছে, তারা কি বলছেন, তুলিকাকে কি বললেন দেখুন। আমি না ও আমি ওকে চিনি না, না আমার কারো দরকার নেই। সঞ্জয়ের এই কাজে মানে না আমার দরকার নেই আর রোজ রোজ রোজ। আমরা শুনছিলাম সঞ্জয় রায়ের মায়ের বক্তব্য, এবং তিনি সঞ্জয়ের নামটাই শুনতে চান না, সঞ্জয়ের কথাটাই শুনতে চান না। খুব স্বাভাবিকভাবে ছেলে এত বড় অপরাধ করেছে, হয়তো মেনে নিতেও কষ্ট হচ্ছে তার, কারণ তিনিও একজন মা, তিনিও একজন মহিলা, এবং সেক্ষেত্রে অবশ্যই প্রশ্ন ওঠে যে পরিবারে একবারও কেন দেখা করতে এলো না। তাহলে আমাদের সঙ্গে থাকো সমাদৃতা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী এবং বিজেপি নেতা কৌস্তব বাগচি এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। কৌস্তব, আপনি একজন আইনজীবী, এই ধরনের মামলা অনেক দেখেছেন, কিন্তু এইরকম রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইমস হয়তো দেখেননি, বা আপনার যে এক্সপিরিয়েন্স আজকে যা দেখতে পাচ্ছি যে আর কিছুক্ষণের মধ্যেই হয় যাবজ্জীবন কারাদণ্ড অথবা ফাঁসির সাজা শোনাতে চলেছেন হয়তো বিচারক, আপনার কি মনে হচ্ছে কতটা জাস্টিস পাবে অভয়া? দেখুন, আমি প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে যে কোয়ান্টাম অফ পানিশমেন্ট হবে সেটা কমপ্লিটলি আপ টু দি জাজ, এটা নিয়ে মন্তব্য করা উচিত হবে না। কোয়ান্টাম কি হবে সেটা সম্পূর্ণভাবে জজ সেটা নির্ধারণ করবেন। কিন্তু আমাদের সবার একটা দীর্ঘদিনের আশা যে অভয়া যাতে বিচার পায়, অভয়ার যে এই কাণ্ড যে ঘটেছে তার সাথে যে এই বিভিন্ন ঘটনা যারা ঘটেছে তারা যেন সবাই শাস্তি পায়। এই সবাই কথাটা যখন আমি বলছি, আমার মনে কোথাও একটা আশা কাজ করছে, মানে এটা আইনজীবী, রাজনীতিবিদ সমস্ত কিছু ছেড়ে দিয়ে একজন সাধারণ নাগরিক হিসেবে সেখানে একটা কোথাও আমার মধ্যে একটা আশা, এটা একটা কোথাও কাজ করছে যে শুধু সঞ্জয় নয়, আরো যারা দোষী ব্যক্তিরা আছে তারাও এই বিষয়গুলো, কারণ সিবিআই চার্জশিটটা যদি আপনারা দেখেন, অন্যদের ক্ষেত্রে এখনো ইনভেস্টিগেশন কন্টিনিউ করবে এই ধরনের কথা বলা আছে। বা ধরুন সেন্ট্রাল ফরেন্সিকের যে এ অনুযায়ী ডিএনএ তে সেখানে বলা আছে যে একাধিক ব্যক্তির প্রেজেন্সের কথা বলা আছে। তো সেই ক্ষেত্রে আমার এখানে কোথাও একটা আশা ভরসা আছে শুধু সঞ্জয় নয়, এই ছাড়া আরো অন্যান্য যারা আছে সবাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, তারাও শাস্তি পাবে। তখন গিয়ে আলটিমেটলি আমরা বলতে পারবো যে কমপ্লিট জাস্টিস হয়েছে এই বিষয়টা। এখন অব্দি যেটা হচ্ছে পার্শিয়ালি সেই বিষয়টা, হ্যাঁ জাস্টিস সাবসার হচ্ছে কিছুটা হলেও, কিন্তু যতক্ষণ না সবাই এই বিষয়টা, যারা যারা অন্যান্য যারা দোষী ব্যক্তি তারা যারা জড়িত, তারা যতক্ষণ না শাস্তি পাচ্ছে জাস্টিস বিষয়টা অধরা থেকে যাবে। আমি এই কথাটা যখন বলছি, আই এম কমপ্লিটলি কিপিং ইন মাই মাইন্ড যে বায়োলজিক্যাল এভিডেন্স যা ছিল সেটা পুলিশের তত্ত্বাবধানে সমস্তটা ডিস্ট্রয় করা হয়েছে, এবং এটা সিবিআই ছিল বলেই হয়তো এই একটা লজিক্যাল কনক্লুশনে আমরা পৌঁছাতে পারছি।
তাহলে পুলিশ যদি শুধুমাত্র ইনভেস্টিগেশনটাকে ক্যারি আউট করতো তাহলে হয়তো আজকের দিন এই জায়গাটা আসতো না, হয়তো দেখা যেত সঞ্জয় লোকসর খালাস হয়ে বেরিয়ে যাচ্ছে। যেটুকু হয়েছে সিবিআই কারণেই হয়েছে এবং আমরা আশা রাখি বাদ বাকি যেটুকু হবে সেটা সিবিআই যথাযথভাবে করবে। আপনি বায়োলজিক্যাল এভিডেন্সের কথা বলছেন, সব থেকে বড় বায়োলজিক্যাল এভিডেন্স তো অভয়ার দেহ, যেটাকে পুলিশই সব থেকে বেশি তৎপরতার সঙ্গে খুব তাড়াতাড়ি নিপুণভাবে দাহ করতে সক্ষম হয়েছিল। অনেক ধন্যবাদ, খুব নিজেদের তৎপরতায় দাহ করাতে পেরেছিল তারা। অনেক ধন্যবাদ কৌস্তব বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। কৌস্তব বাগচি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, আইনজীবী এবং বিজেপি নেতা। আমরা আরও একবার যাবো সমাদৃতার কাছে। সমাদৃতা, একটার পর একটা আমরা প্রতিক্রিয়া নিচ্ছি এবং সকলেই বলছেন যে একা সঞ্জয়ের পক্ষে এটা সম্ভব নয়, আরও অনেকেই নিশ্চয়ই এর পেছনে রয়েছেন এবং সেগুলো বলার পেছনে তো শুধু আবেগ নয়, অনেকগুলো যুক্তিও রয়েছে, অনেকগুলো প্রশ্ন রয়েছে যেগুলো অত্যন্ত সলিড প্রশ্ন। একদমই ঠিক বিশাখা, অনেকগুলো প্রশ্ন রয়েছে এবং আমার কৌস্তব বাগচি আমার প্রশ্নটা ভীষণ জরুরি মনে হচ্ছে এই মুহূর্তে। তুমি এরপরে কাউকে পেলে নিশ্চিতভাবেই করো যে সিবিআই আছে বলে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হলো, ঠিক কথা। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে সিবিআই এত কিছু তদন্ত করলো, যখন আমরা শুনছি সাধারণ মানুষের কাছে যাচ্ছি, আমরা জানি এই প্রশ্ন বারবার উঠছে পুলিশের হাতে যে 5 দিন ছিল, সেই 5 দিনে কি হয়েছে, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স নষ্ট হয়ে গিয়েছে কিনা, সিবিআই এর পক্ষ থেকে কেন এমন কোনো দাবি আসছে না, এমন কোনো ধরনের কোনো তদন্তের অ্যাঙ্গেল, কোনো তদন্তের দিক থেকে কেন এই বিষয়টা আসছে না যে সেদিন সঞ্জয় রায় একা ছিল না আরও অনেকে ছিল, এই বিষয়টা কেন আসছে না? কারণ আমরা জানি যে অভয়ার পরিবার থেকে বলো বা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, যে কথাগুলো বারবার বলা হচ্ছে, সেই সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স থেকে কিন্তু এটা ভীষণ রকমভাবে একটা প্রশ্নের জায়গা যে একা সঞ্জয় রায় হতে পারে না। সাধারণ মানুষ তারা প্রত্যেকে বলছেন, অভয়ার পরিবার বলছে, বিরোধী যত দল রয়েছে প্রত্যেকে বলছে, সবাই বলছে, কিন্তু কেন কোনো তদন্তে কোথাও গিয়ে আর কারোর নাম উঠে এলো না? তাহলে ধরে নিতে হবে যে সঞ্জয় রায় ওইটুকু সময়ের মধ্যে সমস্ত ঘটনাটা ঘটালো, কোনো রকম কোনো ধস্তাধস্তি ছাড়া ঘটালো এবং পুরো জায়গাটা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রেখে চলে এলো। এটা তো ভীষণ রকম একটা কষ্ট কল্পনার জায়গা তৈরি হয়ে যাচ্ছে। আবার বলছি, সঞ্জয় রায় নিশ্চিতভাবে দোষী, সঞ্জয় রায় দোষী নয় কথা কেউ বলবে না। সঞ্জয় রায় দোষী, তথ্য প্রমাণের সাপেক্ষে দোষী সাব্যস্ত হয়েছে, সব ঠিক আছে, কিন্তু একা সঞ্জয় রায় নন, এই কথাটাই বারবার প্রত্যেকে বলছেন। কেন সিবিআই এর তদন্তে সেই দিকটা উঠে এলো না? তাহলে এই যে বারবার আমার প্রশ্ন, বারবার যে সেটিং এর কথা বলা হচ্ছে, বারবার যে বলা হচ্ছে সিবিআইও হাল ছেড়ে দিয়েছে, সত্যি কি তাই? না হলে সিবিআই কেন শ্বেতপত্র প্রকাশ করে এটা বলছে না যে তারা পাননি, তারা অমুক প্রমাণ খুঁজেছিলেন পাননি, তারা এটা খুঁজেছিলেন পাননি, ওটা খুঁজেছিলেন পাননি, তাদের এইটা হাতে লাগেইনি, হাতে আসেইনি। যেরকম সুপ্রিম কোর্টের ক্ষেত্রে তোমার মনে থাকবে বিশাখা, একটা চালান, দেহ হস্তান্তরের চালান, সেটা নিয়ে কপিল সিব্বল রীতিমতো টানাটানি ঠেলাঠেলি করলেন, কোথাও কিছু খুঁজে পাচ্ছেন না, এরকম কোনো চালান তাকে দেওয়া হয়নি, অথচ চালান ছাড়া দেহ হস্তান্তর সম্ভব। আমরা জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোকে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে পেয়ে গিয়েছি। অনিকেত, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।